নরেন্দ্র মোদীর মুখে ছায়া পড়েছে ক্রোধের, হতাশার আর এক অদ্ভুত প্রতিশোধের তাড়নার। ধর্মা রক্ষতি রক্ষিত, এই মোটোতে বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থার র বিভিন্ন দেশের অভ্যন্তরে প্রবেশ করে বেশ নিখুঁতভাবে গুপ্তচর বৃত্তির জন্য এই এজেন্সির খ্যাতি পৃথিবীব্যাপী। এই এজেন্সির গুপ্তচররা পাকিস্তান আর চীনে প্রবেশ করে নিজেদের মিশন চালাচ্ছে। এই দুই দেশের সঙ্গে সখ্যতা বাড়ায় এবার নাকি বাংলাদেশকে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষা দেবে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কমে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন। সুন্দরী নারীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহানের কাছ থেকে $5 মিলিয়ন আদায়ের চেষ্টায় গ্রেফতারকৃত মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সামির রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, দেওয়ান সামির এই চক্রের বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই বলেছে। একই সাথে কোন কোন রাষ্ট্রদূতকে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তাদেরও কয়েকজনের নাম বলেছে সে, যে তালিকায় কয়েকজন রাষ্ট্রদূতের নাম রয়েছে। এছাড়া এই চক্রটি ভারতীয় গোয়েন্দা সংস্থা র দ্বারা পরিচালিত বলে ইতোমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তাতে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানি ট্র্যাপ বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে ধস নামানো। ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করে। আমি জানি না ইন্ডিয়া কেন বাংলাদেশকে হুমকি মনে করে। বাংলাদেশ তো এমন কিছু করে নাই যেটার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করবে। বাংলাদেশের রাজনীতিতে জিলাপির প্যাচ বাড়ছে। এই প্যাচে যোগ হচ্ছে নতুন নতুন মেরুকরণ, আর তাতে বাড়ছে নির্বাচন নিয়ে শঙ্কা। সূত্রগুলো বলছে, এই শঙ্কায় সামনের দিনগুলোতে সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। বিএনপি স্পষ্টতই বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা সন্তুষ্ট নন। অন্যদিকে খালেদা জিয়া ও মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে নিজের অবস্থান কিছুটা পাল্টেছে জামাত ইসলামী। আবার বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বেশ বাড়ছে বিদেশি তৎপরতা। ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন। বসে নেই ইউরোপিয়ানের দেশগুলো এবং যুক্তরাজ্য। কিছু যদি এবং কিন্তুতে ঝুলে আছে সমীকরণ। সেগুলোর কিছু দেশের অভ্যন্তরীণ আর কিছু আঞ্চলিক ইস্যু। তবে সব সমীকরণের হিসেব পাল্টে দিতে বসে নেই ডক্টর ইউনূস প্রশাসনও। ধাপে ধাপে 4টি ইস্যু চাঙ্গা করে নির্বাচন নিয়ে শুধু স্বপ্নই দেখিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। তেমন হলে কি করবে দেশের রাজনৈতিক দলগুলো? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানিট্যাপ বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ধস নামানো। এদিকে বাংলাদেশ চীন পাকিস্তান সম্পর্ক ঘিরে নতুন করে সরব হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। ডক্টর ইউনূস সরকারের নীতিকে হুমকি মনে করছে ভারত। ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বলছে, বাংলাদেশে হস্তক্ষেপের পরিকল্পনা করছে র। চাঞ্চল্যকর এই প্রতিবেদন ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অপরদিকে রাজনীতিতে বাড়ছে জিলাপির প্যাচ, নির্বাচন নিয়ে বাড়ছে জটিলতা। কি চাইছে বিএনপি জামায়াত, কি চাইছে ডক্টর ইউনূস? বাংলাদেশ নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস, চীন পাকিস্তান সম্পর্ক ঘিরে র এর হস্তক্ষেপ এবং রাজনীতিতে নতুন নতুন জটিলতা সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সুন্দরী নারীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহানের কাছ থেকে $5 মিলিয়ন আদায়ের চেষ্টায় গ্রেফতারকৃত মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সামির রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, দেওয়ান সামির এই চক্রের বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই বলেছে। একই সাথে কোন কোন রাষ্ট্রদূতকে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তাদেরও কয়েকজনের নাম বলেছে সে, যে তালিকায় কয়েকজন রাষ্ট্রদূতের নাম রয়েছে। এছাড়া এই চক্রটি ভারতীয় গোয়েন্দা সংস্থা র দ্বারা পরিচালিত বলে ইতোমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তাতে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানি ট্র্যাপ বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে ধস নামানো।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স দেশে আসছে, যা দেশের অর্থনীতিকে ক্রমে চাঙ্গা করছে। আর এই চাঙ্গা অর্থনীতিকে দুর্বল করতেই ভারত নেমেছে চক্রান্তে। সূত্র জানায়, মডেল মেঘনাকে ব্যবহার করে সৌদির বিদায়ী রাষ্ট্রদূতের কাছ থেকে $5 মিলিয়ন দাবি করা হলে তিনি অনানুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করার পর থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টদের চিহ্নিত করা না গেলে আগামীতে 2-1 উপদেষ্টা এবং কয়েকজন রাষ্ট্রদূত এমনভাবে ফেঁসে যেতে পারে বলে অনলাইন মিডিয়ায় আভাস দেওয়া হয়েছে। তবে তারা কারা সে বিষয়ে সূত্র এখনো কিছু জানায়নি। জানা গেছে, মেঘনা বেশ কিছুদিন ধরেই ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে আসছিলেন। কয়েকবার ভারত সফরেও গেছেন। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তাকে হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে। এসব কারণেই অনলাইন মিডিয়ায় জানানো হয়েছে, বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করে ইউনূস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা মেঘনাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। শুধু মেঘনা আলম নয়, তারা মেঘনার মতো সুন্দরী নারীদের দিয়ে এই ট্র্যাপ অব্যাহত রেখেছে বলেই জানিয়েছে অনলাইন মিডিয়াগুলো। ধর্মা রক্ষতি রক্ষিত, এই মোটোতে বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থার র বিভিন্ন দেশের অভ্যন্তরে প্রবেশ করে বেশ নিখুঁতভাবে গুপ্তচর বৃত্তির জন্য এই এজেন্সির খ্যাতি পৃথিবীব্যাপী। এই এজেন্সির গুপ্তচররা পাকিস্তান আর চীনে প্রবেশ করে নিজেদের মিশন চালাচ্ছে। এই দুই দেশের সঙ্গে সখ্যতা বাড়ায় এবার নাকি বাংলাদেশকে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষা দেবে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কমে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন। মে 1974 রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালালো ভারত। সে সময় মনক্ষুণ্ণ হয়ে গেল পাকিস্তান আর চীন। বৌদ্ধ পূর্ণিমার দিন এই পরীক্ষা চালানোয় এর কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন স্মাইলিং বুদ্ধা। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই তথ্য পৌঁছাতে দেয়নি পাকিস্তান আর চীনের কাছে। রকে তৈরি করা হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর মতো করে। ক্যাবিনেটের সবচেয়ে উচ্চ পদস্থ সচিব এই এজেন্সির সবচেয়ে উঁচু পদে থাকেন, যিনি সরাসরি প্রধানমন্ত্রীকে সব বিষয়ে অবগত করেন। যখন 1974 সালে পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা বিশ্বকে তাক লাগিয়ে দেয়, সে সময় থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে কার চেয়ে কত এগিয়ে সেই দৌড় শুরু হয়। ভারতের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা দেখে পাকিস্তানও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে থাকে, যাতে কৌশলগতভাবে সহযোগিতা করে চীন। তখন রয়ের প্রথম দৃষ্টি যায় পাকিস্তানের দিকে, এরপর চীনের দিকে। 1977 সালে র শুরু করে অপারেশন কাহুটা। এই মিশনের অন্যতম কারণ ছিল পাকিস্তানে গোপন সমরাস্ত্র প্রকল্পের বিষয়ে জানা। কথিত ছিল সেই সময় এই মিশনে রকে সহযোগিতা করেছিল ইসরায়েল। পাকিস্তানের ইন্টার ইন্টেলিজেন্স সার্ভিস আইএসআই এর নাকের ডগায় কাজ করেছে র। আর এনকাউয়ের তত্ত্বাবধানে কাউবয় হিসেবে পরিচিত এই গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার খুব কাছে একটি নেটওয়ার্ক স্থাপন করেছিল, যেন জানতে পারে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে। সে সময় পাকিস্তানে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হয়েছিল র। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুজব রয়েছে পাকিস্তানের পাঞ্জাবের কাহুটায় পরমাণু প্রকল্প আছে। ইসলামাবাদ এই কেন্দ্র এত গুটিয়ে রেখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার শত চেষ্টাতেও নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য সে সময় পায়নি ভারত। বিশেষজ্ঞদের বরাত দিয়ে র জানিয়েছিল, কোনো মানুষ যদি পরমাণু প্রকল্পের অংশ হতে চাইতো, তেজস্ক্রিয় অনেক বস্তু তার শরীরের সঙ্গে লাগিয়ে দেয়া হতো। তাতেই পরিষ্কার হয়ে যায় অন্য কোনো পরমাণু প্রকল্পের সঙ্গে তারা সম্পৃক্ত কিনা। রয়ের প্রতিনিধিরা কাহুটায় একটি সেলুন খুঁজে পায়, যেখানে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা এসে তাদের চুল কাটিয়ে যেত। সেখান থেকে এক বিজ্ঞানীর চুল চুরি করে নমুনা নিয়ে ভারতের গবেষণাগারে পরীক্ষা করা হয়। এরপর প্রমাণ মেলে এই বিজ্ঞানীরা পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই থেকে ভারতের সঙ্গে নয়, চীন আর পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। ভারতের শিলিগুড়ি করিডোরের বিষয়ে বাংলাদেশ নিয়েছে চীনের পক্ষ। আইএসআই প্রতিনিধিরা আসছে বাংলাদেশে। আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে এই দুই দেশের সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের সতর্ক বার্তা, বাংলাদেশ যা করছে তার কোনো কিছুই রয়ের অজানা নয়। পদক্ষেপ নেওয়ার সময় বেশ শক্ত হাতেই নেওয়া হবে। এর মধ্যেই ভারত কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। এখন ভুটান, নেপাল আর মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ। যদিও ভারতের এই হুমকি ধামকি কোনোভাবেই তোয়াক্কা করেনি বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে জিলাপির প্যাচ বাড়ছে। এই প্যাচে যোগ হচ্ছে নতুন নতুন মেরুকরণ, আর তাতে বাড়ছে নির্বাচন নিয়ে শঙ্কা। সূত্রগুলো বলছে এই শঙ্কায় সামনের দিনগুলোতে সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। বিএনপি স্পষ্টতই বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা সন্তুষ্ট নন। অন্যদিকে খালেদা জিয়া ও মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে নিজের অবস্থান কিছুটা পাল্টেছে জামাত ইসলামী।
আবার বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বেশ বাড়ছে বিদেশি তৎপরতা। ট্রাম্প প্রশাসনের 2 প্রতিনিধি ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন। বসে নেই ইউরোপিয়ানের দেশগুলো এবং যুক্তরাজ্য। কিছু যদি এবং কিন্তুতে ঝুলে আছে সমীকরণ। সেগুলোর কিছু দেশের অভ্যন্তরীণ আর কিছু আঞ্চলিক ইস্যু। তবে সব সমীকরণের হিসেব পাল্টে দিতে বসে নেই ডক্টর ইউনূস প্রশাসনও। ধাপে ধাপে 4টি ইস্যু চাঙ্গা করে নির্বাচন নিয়ে শুধু স্বপ্নই দেখিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। তেমন হলে কি করবে দেশের রাজনৈতিক দলগুলো? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ডক্টর ইউনূসের সাথে বিএনপি বৈঠক করে 16 এপ্রিল। দুপুর 12:10 এই বৈঠক শুরু হয়। পৌনে 2 ঘন্টা ধরে চলে বৈঠকটি। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো রাগঢাক না রেখে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই। মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি হবে তার সামাল দেওয়া কঠিন হবে। দর্শক, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিএনপি পৌনে 2 ঘন্টার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা করেছিল? সূত্রগুলো বলছে বিএনপি মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথমত, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। বিএনপি ডক্টর ইউনূসকে 9টি বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে বলেছে, যেটিকে দলটি দেখছে নির্বাচনী রোডম্যাপ হিসেবে। এই 9টি বিষয় হলো নির্বাচনের তফসিল ঘোষণার সময়, নির্বাচন অনুষ্ঠানের সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময়সীমা, নির্বাচনী আইন সংস্কার ও অধ্যাদেশ জারির সময়সীমা, 300 নির্বাচনী এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির সময়সীমা, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময়, 300 নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের সময়। সূত্রগুলো বলছে বিএনপিকে ডক্টর ইউনূস এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই দেয়নি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে দ্বিতীয় দাবিটি ছিল তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা ছিল 80টিরও বেশি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার সবগুলো থেকে হয় তিনি খালাস পেয়েছেন, না হয় জামিন পেয়েছেন। কিন্তু আইনগত বাধা না থাকা সত্ত্বেও তারেক রহমান দেশে ফিরছেন না। সূত্রগুলো বলছে, গত 10 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তাজনিত সমস্যার কথা বলা হয়েছিল। কিন্তু বিএনপি মনে করে বিষয়টি তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার অজুহাত হিসেবে সরকার ব্যবহার করছে। বৈঠকে আরো একটি বিষয় বিএনপির পক্ষ থেকে তোলা হয়, সেটি হলো সরকার সমর্থক বলে পরিচিত এনসিপিকে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা। বৈঠকে বিএনপির এক নেতা উদাহরণ হিসেবে কুমিল্লার মুরাদনগর আসনে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নির্বাচন করার ঘোষণা করার কথা তুলে ধরেন। বিএনপি অভিযোগ করেছে, উপদেষ্টা আসিফের বাবা সরকারি টাকায় অনুদান দিচ্ছেন, যেটি সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। বিএনপি এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি। বিএনপির সাথে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অবশ্য দাবি করেছেন, খুব আনন্দঘন পরিবেশে বৈঠকটি হয়েছিল। আসিফ নজরুলের দাবি, তার কাছে মনে হয়েছে বিএনপি সন্তুষ্ট। তাদের কাছে বিএনপিকে সন্তুষ্ট বলেই মনে হয়েছে। তিনি আরো দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী নির্বাচন 2026 সালের জুনের মধ্যেই হবে। এদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। সেজন্য আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত ইসলামী। 16 এপ্রিল রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলকির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, জামাতে ইসলামী এতদিন পর্যন্ত সরকারকে আগে সংস্কার কথা বলেছিল এবং তারপর নির্বাচন আয়োজনের কথা বলেছিল। সূত্রগুলো বলছে, জামাতের হঠাৎ করে এই অবস্থান বদলের পেছনে খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের সাম্প্রতিক এক বৈঠক কাজ করতে পারে। আগামী রমজান শুরু হবে 2026 সালের 20 ফেব্রুয়ারি। সেই হিসেবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচনের দাবি তুলল দলটি। বিএনপির একসময় বন্ধু ছিল জামাত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনী নয়, সরকারও গঠন করেছিল দল দুটি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দল দুটির মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছিল। বিশেষ করে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেছিল, আর জামাত ইসলামী সরকারকে সময় দিতে চায়। তবে দুটি দলই পর্দার আড়ালে
অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে কাজ করেছে। বিশেষ করে পুলিশ, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রশাসনের নানা স্তরে দল দুটির অনুসারে 5 আগস্টের পর থেকে রাজত্ব করছে। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই দল দুটির মধ্যে বিরোধ বাড়ছিল। এমন পরিস্থিতিতে 15 এপ্রিল বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি জানান, ইউরোপ সফর শেষে লন্ডনে পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। তারেক রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন জামাতের আমির। জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে দল দুটির বিপরীতমুখী অবস্থান ছিল। এই অবস্থায় এমন সাক্ষাৎ রাজনীতির নতুন মেরুকরণই মনে করছেন অনেকে। কারণ খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের এটাই প্রথম বৈঠক। বিএনপির একটি সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাত ইসলামীর সাথে অতীতের মতো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় না। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে দলটি বিকল্প ভাবতে চায়, কিন্তু নির্বাচনের আগে সমমনা দল দুটির মধ্যকার দূরত্ব কমাতে চায়। বিএনপি ও জামাত যখন নির্বাচনের দাবি তুলছে, তখন বাংলাদেশের দাতা হিসেবে স্বীকৃত এমন বেশ কয়েকটি দেশের রাজনৈতিক তৎপরতাও দেখা যাচ্ছে। সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির 2 নেতার সাথে 15 এপ্রিল বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকায় নিযুক্ত ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 16 এপ্রিল সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক হয় এনসিপি নেতাদের। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউ শুরু থেকেই বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন চায়। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনে দলটিকে অংশ নিতে না দেওয়ার কথা বলা হচ্ছে। আগামী নির্বাচন ইনক্লুসিভ না হলে সে নির্বাচনকে ইউ যে স্বীকৃতি দিবে না, সেটি এনসিপি নেতাদের বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জামাতের 2 নেতা ইউর সাথে বৈঠক করেছেন ব্রাসেলসে গিয়ে। এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় সফর করছেন ট্রাম্প প্রশাসনের 3 উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা মূলত দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং মধ্য এশিয়া বিষয়ক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক, পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আরহিরাক। এই 2 কর্মকর্তার সাথে মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশান স্টিভেনসনও আছেন। সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তাদের 4 দিনের সফরে মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের পরিস্থিতি এবং মিয়ানমারের আরাকান আর্মিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রক্সি যুদ্ধে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলাপ হবে। নিকোল চুলিক এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন। সে বৈঠকের পরে জামাতের আমির রমজানের আগে নির্বাচন চান বলে দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারে করিডোর দেয়া বা না দেওয়ার উপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের জন্য বিদেশি রাষ্ট্রগুলোর চাপ কেমন সেটি অনেকখানি নির্ভর করছে। এদিকে প্রতারণার মামলায় মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার দেখানো হলো। বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে রাজধানী ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, গত 9 এপ্রিল রাতে মডেল মেঘলা আলমকে রাজধানী বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন। তিনি এখন কারাগারে আছেন। গ্রেপ্তার দেখানো মামলায় মডেল মেঘলা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেয়ান সামিরের গত 12 এপ্রিল 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 2020 সালে 5 অক্টোবর মিস আর্ট বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মডেল মেঘনা আলম।